নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। টেট 1 এবং টেট 2 এর প্রশ্নপত্র নিয়ে গত কয়েকদিন ধরে পরীক্ষার্থীদের আন্দোলন চলছে। পরীক্ষার্থীদের অভিযোগ, সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র এবং বানান ভুল প্রশ্ন করতে স্টার মার্ক দেওয়া হয়নি। টিআরবিটির পক্ষ থেকে বুধবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা করার পর তিনি জানান, এই বিষয় নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে কথা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী তেমন কোনো কিছু তাদের নজরে আসেনি। ঠিকঠাকভাবে প্রশ্নপত্র হয়েছে, কোনো ভুল ভ্রান্তি নেই। প্রয়োজনে পরীক্ষার্থীরা আদালতে যেতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গতকাল টেটের ফলাফল বের হয়েছে, কিন্তু তেমন ফলাফল সফলতা লক্ষ্য করা যায়নি পরীক্ষার্থীদের মধ্যে। এ বিষয়ে দপ্তরের আধিকারিকদের সাথে কথা হয়েছে। কিছু সমস্যা নজরে এসেছে, আগামী দিন এগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে দেখবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কারণ যারা শিক্ষক হিসেবে নিয়োগ হবে তাদের ক্ষেত্রে অবশ্যই গুণগত শিক্ষা থাকতে হবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম গুণগত শিক্ষায় গড়ে উঠবে। সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি। ওনারা আমাকে যা জানালো, কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে নিশ্চয়ই ওদের অধিকার রয়েছে। আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিল, আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা ইরেগুলারিটিস দেখিনি। এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে, এরকমও আমাকে জানিয়েছে। কাজে এটা সম্ভব হচ্ছে, যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই প্রশ্নপত্র করা হয়েছে, আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই। শিক্ষিত ছেলে মেয়েদের রাজনীতিতে আসতে হবে, তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবে। সমাজ ও দেশের উন্নয়নের জন্য নিজেদের মেধা, জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত 2025 সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেশায় আসক্ত হচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও, উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত 2025 সালের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, 2024-25 অর্থবর্ষে 153 কোটি টাকা ব্যয় করে 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া 346টি বিদ্যালয়ের মধ্যে পরিকাঠামোর জন্য 80 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2025-26 অর্থ বছরে আরও 30টি বিদ্যালয়ে নতুন ভবন তৈরি করতে 264 কোটি টাকা রাখা হয়েছে। পাশাপাশি 123টি বিদ্যালয়ের পরীক্ষার পরিকাঠামোগত উন্নয়নের জন্য 153 কোটি টাকা রাখা হয়েছে। আরও বলেন, বিগত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবছর ফলাফল অনেকটাই ভালো হয়েছে। এবছর মাধ্যমিকের পাশের হার 86.35%। 1019টি বিদ্যালয়ের মধ্যে 345টি বিদ্যালয় পাশের হার 100%। চলতি বছর উচ্চ মাধ্যমিকে 39টি বিদ্যালয়ের 100% পাশ করেছে। একই সাথে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতেও সফলতা লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, শুধুমাত্র নিজের জন্য চিন্তা ভাবনা করলে চলবে না, দেশ এবং সমাজের জন্য কিছু করার চিন্তা ভাবনা করতে হবে ছাত্রছাত্রীদের। কারণ এই সমাজের জন্য ছাত্রছাত্রীদের দায়িত্ব আছে, কারণ সমাজের জন্যই তাদের ফলাফল বলা হয়। এই সমাজ পড়াশুনোর সুযোগ করে দেয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, ভালো সার্টিফিকেট নিয়ে ঘুরলেই চলবে না, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতির রাস্তাটাও সকল ছাত্রছাত্রীদের দেখা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যাদের পরিবারের মধ্যে কেউ রাজনীতিতে কখনো আসেনি তাদের পরিবার থেকে রাজনীতিতে আসার জন্য, তাহলে স্বচ্ছতা বজায় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় শিক্ষক মা। পরীক্ষায় ভালো নম্বর পেলে বাস্তব জীবনে ভালো হবে এমন নয়, অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবনে অনেক ভালো হয়েছে। শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে হবে।
তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবে। সমাজ ও দেশের উন্নয়নের জন্য নিজেদের মেধা, জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এই ভবন আমরা তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে এবং 2025-26 সেখানে মেজর এবং মাইনর যে সংস্কার, তার জন্য আমরা 123টি বিদ্যালয়ে সেখানে সংস্কার করব। 151 কোটি টাকা আমরা রেখেছি। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চয় আপনারা এর মধ্যে জেনেছেন যে 29,670 জন ছিল, কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছে প্রায় 28,613। মোট বিদ্যালয়ের সংখ্যা 1019 এবং 345টি স্কুল সেখানে 100% সেখানে পাস করেছে এবং পাশের হার কত? 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,506 এবং বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373। 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখেছি এবং পাশের হার হচ্ছে 79.29। বিদ্যাজ্যোতি স্কুলের যে পার্সেন্টেজ, সেখানে গত বছরের তুলনায় আমরা 26% আমরা বেশি পেয়েছি। পাশের হার হচ্ছে 86% এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা হচ্ছে আউট অফ 125-এ 15টা, গত বছর যেখানে একটি মাত্র ছিল। আর 90%-এর উপরে পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেখানে গত বছর মাত্র 5টি ছিল। পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি 71% এবং সেখানেও গত বছরের তুলনায় 21%। 100% সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলের 5টি। তো সেইভাবে আমরা যাতে এখানে গুণগত, যেটা বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, যে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ন্যাপ, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা 29শে জুলাই 2020-এ সেই ঐতিহাসিক মুহূর্তে উনি যে সেটা উৎসর্গ করেছেন দেশের জন্য। তো তার থেকে আমরা কিন্তু এখন স্কুলে এবং কলেজগুলোতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি। প্রকৃতিকে সকলের ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভুলে গেলে চলবে না। বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে একটি গাছ মায়ের নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ ধরনের হৃদয়স্পর্শী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার জন্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, এটা শুধু গাছ লাগানো নয়, মায়েদের অবদানের উপর সম্মান জানানোর দিক। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। 2023 সালে এই কর্মসূচির প্রথম অধ্যায় শুরু হয়েছিল। 1,42,600 গাছ রোপণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, কিভাবে পরিচর্যা করে গাছ বড় করে তুলতে হবে সে বিষয়ে ছাত্রছাত্রীদের আরো বেশি উদ্যোগ নিতে হবে। এবছরের স্লোগান হলো একটি গাছ একজন শিক্ষার্থী। এই কর্মসূচি আগামী 30শে জুন পর্যন্ত চলবে। আজকে একযোগে রাজ্যের সমস্ত জেলায় শুরু করেছে। প্রায় 2,92,400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তাদের সাথে 90,000-এর অধিক মায়েরা অংশ নেবে। আজ রাজ্যে 1,56,200-র অধিক গাছ রোপণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা সায়েন্টিফিক প্ল্যাটফর্ম। প্রকৃতিকে সকলের ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভুলে গেলে চলবে না। সুতরাং এই কর্মসূচির মাধ্যমে বোঝানো হয়েছে মায়ের মতো যাতে গাছকে পরিচর্যা করা হয়। আগামী দিন ছাত্রছাত্রীরা যাতে বৃক্ষরোপণে আরো বেশি উৎসাহিত হয় সে বিষয়ে অবগত করলেন মুখ্যমন্ত্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে মায়ের নামে একটি বৃক্ষরোপণ
করার যে কার্যক্রম গত 2 বছর ধরে শুরু হয়েছে, এটা শুধু একটা গাছ লাগানো না। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের আজকে এখানে আসার বা যারাই আজকে পড়াশোনা করতে বা যে যে জায়গায় থাকে, মায়েদের যে একটা অবদান, সেই অবদানের উপরে তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর একটি আমি বলবো একটা অনন্য উপায়। এবং এতে করে মায়ের মতো আমরা একটা গাছকে আমরা শ্রদ্ধা করবো, তাকে ভালোবাসা আমাদের দেওয়া উচিত। আমরা বন প্রকৃতি, এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই আমরা এসে বা আলোচনা এসব ইত্যাদি আমরা লিখি, কিন্তু এখনো দেখা যায় বহু জায়গায় ডিফরেস্টেশনের জন্য অনেক বনদস্যুরা আছে, ভালো যমুনা বনদস্যুরা আছে, বহু জায়গায় খবর আছে যে গাছ কেটে দিচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমন্ত কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের ভিতর বৃক্ষরোপণ করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে বৃক্ষরোপণ করেন। একই সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করেন। শান্তন টিভি। এয়ারপোর্ট থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার 8 জন। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশন এলাকায় বিশেষ এনডিপিএস অভিযানের সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। পশ্চিম নারায়ণপুর এলাকায় নেশা কারবারি পরিমল নমর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ 10 কেজি 900 গ্রাম শুকনো গাঁজা সহ নেশা কারবারি পরিমল নমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। অপরদিকে উষাবাজার নরসিংগড় গান্ধীগ্রাম দুর্গাবাড়ি এলাকা থেকে 7 জন ড্রাগ সেবনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশনগুলিতে একটা স্পেশাল এনডিপিএস রেড সংগঠিত হয়। তো সেই রেডের অংশ হিসাবে আমরা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আজ দুপুর থেকেই সেই রেডে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই। সেই তল্লাশি চলাকালীন আমরা পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে পরিমল নম নামে একজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই এবং ওনার বাড়িতে তল্লাশিতে আমরা অনুমান 10 কেজি 900 গ্রাম শুকনো ড্রাই গাঞ্জা আমরা রিকভারি করি। তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস লিপিবদ্ধ করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় নারায়ণপুর, উষাবাজার, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি, নরসিংগড় এলাকায় আমরা তল্লাশি চালাই। তো তল্লাশি চলাকালীন আমরা আরও 7 জনকে আমরা আটক করতে সক্ষম হই, যা ড্রাগ কনজিউম করেছেন। তো আমরা পুরোপুরি তদন্ত করছি কোথায় থেকে ড্রাগ কনজিউম করেন, প্রকিউর করেন এবং যে পরিমল নমর কাছ থেকে আমরা যে গাঁজাগুলো পেয়েছি সেগুলো কোথায় থেকে প্রকিউর করেছেন। উনি এগুলো বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছেন। ওনার বাড়ি একদম এক্সট্রিম বর্ডার। তো পুরোপুরি তদন্ত আমাদের চলছে এবং এই ধরনের অভিযান আমাদের আগামী দিনেও চলতে থাকবে। তিনি আরো জানান আগামী দিনেও নেশার অভিযান জারি থাকবে। শান্তন টিভি। বিকাশ ত্রিপুরায় রাস্তার বেহাল দশা, সড়ক অবরোধ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে পথচারীদের। অথচ উদাসীন ডাবল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিনের প্রশাসন। বুধবার সকাল থেকে আমবাসা কমলপুর সড়ক অবরোধ চলে। অভিযোগ কুলায় হরিণমারা এলাকায় রাস্তার বেহাল দশা। বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছে জনজীবন। প্রতিবাদে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে হরিণমারা এলাকাবাসী। অভিযোগ খানাখন্দে ভরা রাস্তাটি প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। দীর্ঘদিন ধরে হরিণমারা এলাকার রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ জানানো হয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্টদের কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি এক অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একবার ফুটে ওঠে এই বেহাল রাস্তাঘাটের ভয়াবহতা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে 10 মিনিটের পরিবর্তে সময় লাগে 1 ঘন্টা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। শুধু তাই নয়, রাস্তাটির জন্য প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও ছাত্রছাত্রীদের। অথচ রাস্তাটি দিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের কোনো মাথা ব্যথা নেই।
এদিন অবরোধকারীরা সাফ জানিয়ে দেন এই রাস্তা সংস্কার নিয়ে আর কোনো প্রতিশ্রুতির খেলাপ চলবে না। অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে প্রশাসনের। জুরাত স্যার, আপনারা আমরা দেখতে পাচ্ছি তো অত বছর থেকে অতদিন হয়েছে স্যাংশন হয়েছে রাস্তার কাজ, আপনি কেন করাইছেন না? এটা এখন সব পাবলিক জমা হওয়ার পরে আপনার মনে হয়েছে কালকে থেকে ধরবো না। এটা কি ধরনের সিস্টেম? মেটেল আসলো না, মেটেলিং করা হয়েছে কতদিন হয়েছে, রাস্তা কোনো সিস্টেম এটা আপনারা কাজ করাইছেন। পাবলিকরা কইছেন পুকুর হিসান, পাবলিকে পুকুর হিচ্ছে। নতুন না 4-5 বছর তো কেন এই রাস্তা নিয়ে দুর্নীতি এবং হেনস্থ করতেছে হরিণ মারাবার কেন হইতেছে? একটা ফায়ার ঢুকতে পারেন আপনারা জানেন না? এই যে গত পরশুদিন যে এই যে একটা ঘর সরকার হয়ে গেছে, একটা অসুস্থ রোগী আইতে পারে, নতুন কাজ কেন এরকম বুঝেছে? প্রশাসন কেন এই গাফিলতি? তার জন্য দায়ী কে? একটা অসুস্থ গাড়ি তো আইতে পারে না তাড়াতাড়ি হসপিটালে। হরিংমারা রাস্তা, হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটার কাজ হইতে আছে না। প্লাস সেদিনে আমরা আগুন লাগছে হরিংমারা গ্রামে একজনের বাড়িতে, ফায়ার ব্রিগেডও যাইতে পারে না, হ্যাঁ, রাস্তার লাগিয়া, হ্যাঁ। তারপরে ইলেকট্রিক তারও লটকে রয়েছে, সব কিছু একই তালে, জলেরও সমস্যা সব দিকে। রাস্তাটা হইছে মেইন আমাদের, হ্যাঁ। রাস্তার লাগে একটা পরিবার ধ্বংস হয়ে গেল গা, হ্যাঁ। দ্বিতীয় নম্বর হইছে জলের সমস্যা, এই জল খাওয়ানো হয়ে যায় না। তৃতীয় নম্বর হইছে আমাদের ইলেকট্রিক লাইনগুলি সব লুজ হয়ে পড়ে রয়েছে। একদিনও তারা কইল না যে আমরা লাইনটি একটু সারাই কাজ করে দিই। এই লাইনের লাগে সেদিন আগুনের গাড়ি আরো 10-15 মিনিট লেট করছে। কতটা পরিবার আছে এখানে? 300 থেকে 350 পরিবার আছে। আচ্ছা, অবশেষে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে অবরোধ শিথিল হলেও এলাকাবাসীর হুঁশিয়ারি স্পষ্ট, সাবধান না হলে ফের রাস্তায় নামবে হরিণমারা এলাকার মানুষ। শান্তন টিভি। অজ্ঞাত ব্যক্তির নগ্ন মৃতদেহ উদ্ধার ছড়ার জলে চাঞ্চল্য দেখা দিয়েছে মানুষের মধ্যে। ঘটনা সালেমা থানাধীন লুতমা ছড়া এলাকায়। বুধবার সকাল 6টা নাগাদ সালেমা থানাধীন লুতমা ছড়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা সাথে সাথে খবর দেয় সালেমা থানায়। খবর পেয়ে সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40 হবে। তবে খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দেহটি পাওয়া যায় কমলপুর আমবাসা সড়কের কালভার্টের পাশে ছড়ার জলে। পুলিশ ওই পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর পেছনে কি কারণ হতে পারে এর জন্য তদন্তে নেমেছে পুলিশ। সকাল 6টা নাগাদ লুতমা ছড়া আন্ডার সালেমা পিএস একটি আননোন মেল ডেড বডি, প্রবাবল এজ 35 to 40 পাওয়া যায়। এবং এই খবর পাওয়াতে আমি এবং ওসি পিএস সঙ্গে এফএসএল টিম ছুটে যাই স্পটে এবং সমস্ত অ্যাজ পার প্রসিডিওর আমরা করি এবং এখন ইনভেস্টিগেশন হবে। কোনো কিছু পাওয়া গেলে জানানো হবে আপনাদের। মৃত্যুর কারণ জানতে পারলেন কি? এখন প্রিলিমিনারি স্টেজে বলাটা মুশকিল, তবে ইনভেস্টিগেশনে যা পাওয়া যাবে আপনাদেরকে জানানো হবে। পরিচয় কোনো কিছু পাওয়া গেল কি? আননোন ডেড। সবচেয়ে ধোঁয়াশার কারণ হল মৃতদেহটি নগ্ন অবস্থায় রয়েছে এবং বুধবার সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে। যাই হোক, পুলিশের তদন্তে বের হয়ে আসতে পারে মৃত্যুর রহস্য। শান্তন টিভি। বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণ অক্ষয় তৃতীয়া অফার 2025 এর লাকি ড্র বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে 36 জনকে স্বর্ণ মুদ্রা, 3 জনকে হীরার আংটি এবং 2 জনকে সোনার হার উপহার হিসেবে প্রদান করা হয়। ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত গহনার ব্র্যান্ড স্বর্ণ কমল জুয়েলার্স বুধবার দুপুরে আগরতলার প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণ অক্ষয় তৃতীয়া অফার 2025 এর লাকি ড্র বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এই উৎসবমুখর অফারের মাধ্যমে মোট 41 জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার লাভ করেন।
বিজয়ীদের মধ্যে 36 জনকে স্বর্ণমুদ্রা, 3 জনকে হীরার আংটি এবং 2 জনকে সোনার হার উপহার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার সমূহ স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার গোপালচন্দ্র নাগ নিজ হাতে তুলে দেন এবং উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন অরিত্র রায়, যিনি সদ্য আগরতলা থেকে নেপাল পর্যন্ত একটি ব্রেথলন সম্পন্ন করে সফলভাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন। স্বর্ণকমল জুয়েলার্স তাঁকে তাঁর অসাধারণ সাফল্যের জন্য বিশেষভাবে সম্মানিত করে। অরিত্র রায় বক্তব্যে বলেন, আমার এই স্বপ্নপূরণ যাত্রায় স্বর্ণকমল জুয়েলার্সের স্পন্সরশিপ ছিল এক বড় সহায়ক শক্তি। উনারা আমার উপর যেভাবে আস্থা রেখেছেন ও সহায়তা করেছেন, তাছাড়া এই অভিযান সফল হতো না। এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি স্বর্ণকমল জুয়েলার্সকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ মাউন্টেনিয়ারিং ভীষণ এক্সপেন্সিভ একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট, এন্ড সেই জায়গাতে স্বর্ণকমল এত বড় একটা রিনাউন্ড ফেমাস একটা জুয়েলার ব্র্যান্ড অ্যাডভেঞ্চার একটা স্পোর্টকে সাপোর্ট করা, মানে ইট স্পিকস আ লট। জুয়েলারি and adventure sport or mountaineering কোনোভাবেই লিঙ্কড না, বাট এই সাপোর্টটা যখন আমি ওদের থেকে পেয়েছি, ইট শোজ মানে ওদের এই ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডের মধ্যে এথিক্স কতটা, যে ওরা একটা স্পোর্ট কতটা সাপোর্ট করে, and it also gives a message to the entire youth যে ইচ্ছে থাকলে there are companies, there are brands। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্বর্ণকমল জুয়েলার্সদেরকে to support my journey. Now to begin my experience, আমি এখান থেকে স্টার্ট করেছিলাম 16 মার্চ। 1300 কিলোমিটার আমার সাইক্লিং ছিল টিল নেপাল। আমি নেপালে গিয়ে পৌঁছেছিলাম 6 এপ্রিল। ওখানে পৌঁছাবার পর আমার ট্রেক স্টার্ট হয়, ট্রেক টু এভারেস্ট বেস ক্যাম্প। বেস ক্যাম্প পর্যন্ত আমার পৌঁছাতে মোটামুটি লেগেছিল 9 থেকে 10 দিন। তারপর ওখানে গিয়ে আমি মাউন্ট লবুসে ক্লাইম্ব করলাম। মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার জন্য যখন রুট ওপেন হলো, তখন মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করলাম 19 মে। অনুষ্ঠানে কর্তৃপক্ষ আগামী অফার স্বর্ণ বর্ষায়ের ঘোষণা দেন, যা 23 জুন থেকে শুরু করে 12 জুলাই 2025 পর্যন্ত চলবে। তিনি জানান, এই সময় গ্রাহকদের জন্য আরো অনেক চমকপ্রদ অফার ও সুযোগ অপেক্ষা করছে। 2025 অক্ষয় তৃতীয়ার স্বর্ণ অক্ষয় যে আমাদের অফার ছিল, তার আজকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি। টোটাল আমরা 41 জনকে প্রাইজ ডিস্ট্রিবিউট করব, তার মধ্যে 3টা ক্যাটাগরিতে। আমরা ডেলি লাকি ড্র ছিল 36টা গোল্ড কয়েন, মেগা লাকি ড্রয়ে 2টা সোনার নেকলেস, আর বাম্পার লাকি ড্রয়ে ছিল 4টা ডায়মন্ড রিং। অ্যাকচুয়ালি আমরা সবসময় চাই সবার পাশে দাঁড়াতে, তো অরিত্র যে কোনোভাবে আমাদের পাশে গিয়েছিল, আমরা যা পেরেছি করেছি, যতটুকু সাহায্য করার যতটুকু পেরেছি করেছি, ভবিষ্যতে এমন করবো এইভাবে আর কি। গোল্ড কয়েন টোটাল 41 জন প্রাইজ পাবে, তার মধ্যে 36 গোল্ড কয়েন, 2টা সোনার নেকলেস, 3টা ডায়মন্ড রিং। তার মধ্যে 36-এর মধ্যে আগরতলা পাবে 24 জন গোল্ড কয়েন, উদয়পুর 12 জন। আর গোল্ড নেকলেস আগরতলা 1 জন, উদয়পুর 1 জন। ডায়মন্ড রিং আগরতলা 2 জন, উদয়পুর 1 জন। সব মিলে টোটাল 41 জন ভাগ্যবানকে আমরা আজকে প্রাইজ দেব। কর্ণধার গোপালচন্দ্র নাগ স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে গ্রাহকদের প্রতি নিরন্তর ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। শান্তন টিভি। সালিমা কমিউনিটি হলে 46 সুরমা মণ্ডলের অন্তর্গত সালিমা 18 নং শক্তি কেন্দ্রের চোপাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিজেপি সরকারের 11 বছরের সুশাসনকে কেন্দ্র করে আলোচনা করা। উপস্থিত ছিলেন নেতৃত্ব নিশিকান্ত দেবনাথ, আশিস কর, সুনীল রঞ্জন দাস এবং সুজিত বিশ্বাস। বৈঠকে বক্তারা সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও বেশি করে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। চৌপাল বৈঠকের মূল বিষয় হচ্ছে সেবা, সুশাসন, গরিব কল্যাণ। মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষে জনগণের কি উন্নয়ন হয়েছে, ভারতবর্ষের জনগণের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে,
এবং আগামী দিনে এই ভারতবর্ষের ভবিষ্যৎ কোন পর্যায়ে যাবে, ভারত আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আসন নেওয়ার যে মোদী সরকারের পরিকল্পনা, সেই বিষয় নিয়ে আজকের এই চৌপাল বৈঠক। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা হাসপাতালে শুভ উদ্বোধন হয়েছে। প্রাণী চিকিৎসালয়ে জেলা হাসপাতালে ফিতা ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস সহ অন্যান্যরা। মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, খোয়াই জেলার প্রাণী চিকিৎসালয়ে জেলা হাসপাতালের উদ্বোধন হলো। আগামীকাল থেকে কাজ শুরু হবে। এই হাসপাতালের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রাণী পালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের মধ্যে একদিকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে প্রাণী পালকদের কর্মসংস্থান হচ্ছে এবং তাদের রোজগার বৃদ্ধি পেয়েছে। হসপিটাল আগরতলা ঠিক সিমিলার পদ্ধতিতে পশু পাখিদের জন্য কিন্তু আমরা এই চিকিৎসা পরিষেবা রাখছি। তো আপনারা যারা অতিথি আছেন বা এখানে এসেছেন, আপনাদের এটা জানার জন্য আমি আপনাদেরকে অবগত করছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিষয়। নাম্বার 2 হচ্ছে এই রাজ্যে যারা প্রাণী পালক আছে, প্রাণী পালকদের দ্বারা যে উৎপাদিত অ্যানিমেল অরিজিন ফুড, অর্থাৎ পশু খাদ্য যেগুলিকে আমরা বুঝি, যেমন আমরা মাংস খাই, ডিম আমাদের দরকার, দুধ আমাদের দরকার। এই যে ডিম, দুধ বা মাংস, এগুলির উৎপাদন বৃদ্ধি করার জন্য এই দপ্তর কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।